গত ৩০শে জুন বুধবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গ্যাজেটে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনে কয়েকটি শব্দ নিয়ে ছাত্র ও অভিভাবকদের মধ্যে একটা কনফিউশন দেখা দিয়েছে, যেমন মার্জিন মানি কি, মোরাটোরিয়াম কি, 1% কনসেশন কি। এগুলো যদি জানতে ও বুঝতে চান তবে এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি বিশ্বজিৎ সূত্রধর, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটন অন করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন দেখি এই শব্দগুলি মাধ্যমে কি বোঝানো হয়েছে। প্রথমে আমরা মার্জিন মানিটি কি তা বুঝে নিই। নোটিফিকেশনে বলা হয়েছে আপ টু 4 লাখ পর্যন্ত কোনো রকম মার্জিন মানি লাগবে না। মানে আপনার কোর্স ফি যদি হয় 4 লাখের মধ্যে, তাহলে মার্জিন মানি লাগবে না, পুরো টাকাটাই ব্যাংক দিয়ে দেবে। আর যদি কোর্স ফি 4 লাখের বেশি হয়, মনে করুন আপনার কোর্স ফি 5 লাখ টাকা, তাহলে এই 5 লাখের 5% মানে 25,000 টাকা আপনাকে নিজের থেকে বা নিজের পকেট থেকে আপনাকে কোর্স ফি বাবদ রাখতে হবে। আর বাকি 4,75,000 টাকা ব্যাংক আপনাকে লোন দেবে। ঠিক যেমন হোম লোন নেওয়ার সময় হয়ে থাকে, যদি একটা বাড়ি তৈরি করতে খরচ হয় 10 লক্ষ টাকা, তাহলে ব্যাংক বলতে পারে যে 20% মার্জিন মানি থাকবে। অর্থাৎ এই 10 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ টাকা যে বাড়ি বানাচ্ছে তাকেই দিতে হয়, আর বাকি 8 লক্ষ টাকা ব্যাংক দেয়। তো এখানেও তাই, যদি 4 লক্ষ টাকার বেশি কোর্স ফি হয়, মনে করুন 5 লক্ষ টাকা হলো, তাহলে 5 লক্ষ টাকার 5% মানে 25,000 টাকা আপনাকে নিজে থেকে দিতে হবে। আর বাকি যে অবশিষ্ট 4,75,000 টাকা আছে তা ব্যাংক আপনাকে লোন হিসাবে দেবে। যদি আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন সেখান থেকে আপনি কোনো স্কলারশিপ বা অ্যাসিস্ট্যান্টশিপ হিসাবে টাকা পেয়ে থাকেন, তবে সেই টাকাটাও মার্জিন মানির অন্তর্ভুক্ত করা যাবে, মানে সেই টাকাটা মার্জিন মানি হিসাবে প্রদান করা যাবেই, তাই তো? তাহলে আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। স্কলারশিপ ও অ্যাসিস্ট্যান্টশিপের টাকা আপনি মার্জিন মানি হিসেবে দিতে পারবেন, আপনার পকেট থেকে না দিলেও হবে। যদি আপনি স্কলারশিপ পান, যদি না পান তাহলে সেটা আপনাকে পকেট থেকে দিতে হবে, যদি কোর্স ফি 4 লাখের বেশি হয়। আর 4 লাখের নিচে হলে পরে তো কোনো মার্জিন মানি লাগছেই না, পুরো টাকাটাই ব্যাংক দিয়ে দিচ্ছে। তাহলে আশা করি ব্যাপারটা আপনাদের বোঝাতে পারলাম। আরেকটি শব্দ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কনফিউশন দেখা দিয়েছে, তা হলো রিপেমেন্ট হলিডে বা মোরাটোরিয়াম কি। তো নোটিফিকেশনে বলা আছে দেয়ার উইল বি এ মোরাটোরিয়াম অর রিপেমেন্ট হলিডে অফ 1 year আন্ডার দিস স্কিম আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স অর 1 year আফটার গেটিং অ্যান এমপ্লয়মেন্ট হুইচ এভার ইজ আর্লিয়ার। অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে, আপনি যদি এই বছর মানে 2021 সালে যদি আপনি লোন নেন এবং আপনার লোনের সময় যদি 3 বছর হয়, তাই তো, মানে কোর্স যে কোর্সের জন্য আপনি লোন নিচ্ছেন সেই কোর্সের সময় ধরুন 3 বছর, তাহলে আপনাকে রিপেমেন্ট করতে হবে 2024 সাল থেকে। মানে আপনি যে লোনটা নিলেন পড়াশোনা শেষ করার পর 2024 সাল মানে 3 বছর পর 2024 সাল থেকে আপনাকে মাসে মাসে সুদে আসলে টাকাটা ব্যাংকে শোধ করতে হবে 4% সুদে। এই যে রিপেমেন্টের সময় তা হচ্ছে 15 বছর। এখানে নোটিফিকেশনে বলা আছে যে রিপেমেন্টের জন্য একজন শিক্ষার্থী 15 বছর সময় পাবে। এখন মনে করুন যে আপনার 2024 সাল থেকে রিপেমেন্ট করার সামর্থ্য নেই, আপনি কাজ পেলেন না বা কোনো কারণে আপনার রিপেমেন্ট শুরু করতে আপনি পারছেন না, তাহলে বলা হয়েছে আপনাকে এক্সট্রা 1 বছর হলিডে দেওয়া হবে। মানে আপনি 2024 সাল থেকে রিপেমেন্ট না করে 2025 সাল থেকে রিপেমেন্ট শুরু করতে পারেন। মানে 1 বছর আপনি গ্যাপ নিতে পারেন বা হলিডে নিতে পারেন, তাই তো? মানে রিপেমেন্ট বন্ধ রেখে আপনি 1 বছর পরে, অর্থাৎ 2024 সাল থেকে হওয়ার কথা ছিল, আপনি তা না করে 1 বছর পিছিয়ে 2025 সাল থেকে আপনি রিপেমেন্ট শুরু করলেন। তো এক্ষেত্রে কিন্তু আপনার রিপেমেন্টের যে সময় তা কিন্তু 15 বছর থেকে কমে 14 বছর হয়ে যাবে, তাই তো? মানে নিয়মে বলা আছে যে রিপেমেন্টের জন্য একজন শিক্ষার্থী 15 বছর টাইম পাবে, কিন্তু যেহেতু আপনি 1 বছর হলিডে নিয়ে নিলেন, 2024 সালে শোধ না করে আপনি 2025 সাল থেকে শোধ করা শুরু করলেন, তার মানে আপনার যে রিপেমেন্টের যে সময়সীমা 15 বছর ছিল তার থেকে কমে সেটা 14 বছর হয়ে গেল 1 বছর হলিডে নেওয়ার কারণে। তাহলে এই যে 1 বছর আপনি পিছিয়ে গেলেন, তাই তো, রিপেমেন্ট করতে অতিরিক্ত যে সময় নিলেন তাকেই বলা হয় মোরাটোরিয়াম, তাই তো? এখানে এই মোরাটোরিয়াম বলতে ওই 1 বছর হলিডে পিরিয়ডটাকেই বোঝানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে রিপেমেন্ট হলিডে, যেখানে আপনি কোনো রকম রিপেমেন্ট করছেন না, তার 1 বছর পর থেকে রিপেমেন্ট শুরু করছেন, এটাকেই বলা হচ্ছে মোরাটোরিয়াম। তাহলে আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। এবার আরেকটি বিষয়,
বলা হয়েছে নোটিফিকেশনের রিপেমেন্ট পয়েন্টের সি নং ধারায় বা সি নম্বর পয়েন্টে বলা আছে 1% ইন্টারেস্ট কনসেশন উইল বি প্রোভাইডেড টু দ্য বরোয়ার ইফ দ্য ইন্টারেস্ট ইজ ফুললি সার্ভিসড ডিউরিং দ্য স্টাডি পিরিয়ড। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শিক্ষার্থী কোর্স চলাকালীন, মানে শিক্ষার্থী যখন লোন নিল, কোর্স চলাকালীন সে লোনটা নিল, লোন নেওয়ার পর যখন সার কোর্সটা চলছে মানে স্টাডি পিরিয়ড চলছে, সেই সময় যদি লোন অ্যামাউন্টের যে সুদটা হবে সেই সুদ যদি আপনি মাসে মাসে দিয়ে দেন, ওই 4% যে সুদটা হবে সেই সুদ যদি আপনি হচ্ছে স্টাডি পিরিয়ডেই হচ্ছে কি আপনি মাসে মাসে শোধ করতে থাকেন, তাহলে এই সুদের হার ওই স্টাডি পিরিয়ডের পর লোনের যে সুদের হার হবে তা 4% থেকে কমে 3% হয়ে যাবে। অর্থাৎ ধরুন আপনি 3 লাখ টাকা লোন নিলেন, এবার এই 3 লাখ টাকার সুদ কত হচ্ছে বছরে? বছরে 4% হিসাবে 12,000 টাকা সুদ হচ্ছে। তাহলে মাসে মাসে আপনি যদি 1,000 টাকা করে শোধ দিয়ে দেন, কারণ 12 মাসে 12,000 টাকা, 1,000 টাকা যদি শোধ দিয়ে দেন, এইভাবে যদি 3 বছর যে সময়টার জন্য আপনি লোনটা নিয়েছেন সেই লোনের সুদটা প্রতি মাসে ঠিকভাবে যদি আপনি কন্টিনিউ দিয়ে যান, সার্ভিসটা যদি আপনি কন্টিনিউ করে যান, সুদের টাকাটা আপনি ব্যাংকে সঠিক সময় যদি পেমেন্ট করে যান, তাহলে ওই 3 বছর পর মানে যখন কোর্স আপনার কমপ্লিট হয়ে যাবে, কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার যে সুদের হারটা, সেই সুদের হার তখন কমে গিয়ে 3% হবে, তখন আর 4% থাকবে না। প্রথম 3 বছর হচ্ছে গিয়ে আপনি 4% হিসাবেই সুদ দিয়ে গেলেন, ঠিক আছে, কিন্তু 4% হিসাবে সুদ দেওয়ার পর যখন কোর্স কমপ্লিট হয়ে গেল, যেহেতু আপনি কন্টিনিউ মাসে মাসে সুদ দিয়ে গেছেন, তাই কোর্স কমপ্লিট হওয়ার পর আপনার সুদের হারটা 4% থেকে কমে 3% হয়ে যাবে, মানে 1% কমে যাবে। এটা খুব ভালো জিনিস। যদি আপনি হচ্ছে সুদের টাকাটা শুধু দেন, তাহলে কিন্তু আপনি 3 বছর পর আরো 1% করে হচ্ছে কম সুদ আপনাকে দিতে হবে, তার মানে আপনাকে অনেক কম টাকা হচ্ছে শোধ করতে হবে। অর্থাৎ তখন সুদ হবে কিন্তু 9,000 টাকা করে, তখন কিন্তু আর আপনাকে 12,000 টাকা বছরে সুদ দিতে হচ্ছে না, তখন কিন্তু সুদের হার কমে 3% হয়ে গেল, তাই তখন হচ্ছে গিয়ে 9,000 টাকা করে সুদ দিলেই হবে। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে 1% ছাড় পাওয়া যাবে, এই কথাটাই এখানে বলা হয়েছে। এই লোনের নোটিফিকেশনে আরেকটা শব্দ আছে, তা হচ্ছে কোল্যাটারাল সিকিউরিটি ফ্রি। এর অর্থটা কি? এই শব্দগুলির দ্বারা বোঝানো হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমে লোন নিতে গেলে ব্যাংকের কাছে কোনো জমি, বাড়ি বা কোনো সেভিংস বা অন্য কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ সিকিউরিটি হিসাবে ব্যাংকের কাছে রাখতে হবে না, তাই তো, মানে একদম পুরো ফ্রি। এখানে হচ্ছে যেমন আমরা হাউস লোন যখন নিই তখন কিন্তু ব্যাংকে কাছে জমির দলিল বা অন্যান্য কিছু সিকিউরিটি হিসাবে রাখতে হয়, কিন্তু এখানে যে শিক্ষা লোন আমরা নেব সেখানে কিন্তু ব্যাংকের কাছে কোনো রকম সেভিংস বা কিছু হচ্ছে সিকিউরিটি হিসাবে রাখতে হবে না। আরেকটা প্রশ্ন, তা হলো নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস। এখানে বলা হয়েছে নোটিফিকেশনে যে শিক্ষার্থী শিক্ষাবর্ষে তার যে নন ইনস্টিটিউশনাল এক্সপেন্স হবে, যেমন ধরো বাড়ি ভাড়া, ল্যাপটপ কেনার খরচা, বই কেনার খরচা বা অন্যান্য যে খরচাগুলো আছে, এটা হচ্ছে নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস। তো সেই নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস হচ্ছে কি সে পাবে 30%, মানে যে লোন অ্যামাউন্ট আছে সে লোন অ্যামাউন্টের 30% সে নন ইনস্টিটিউশনাল এক্সপেন্স হিসাবে পাবেন। ধরুন আপনার কোর্স ফি 3 লাখ টাকা, কোনো একটা কোর্সে আপনি ভর্তি হলেন, সেখানে কোর্স ফিও ধরুন 3 লক্ষ টাকা, তাহলে এই 3 লক্ষ টাকার 30% মানে 90,000 টাকা আপনি কিন্তু নন ইনস্টিটিউশনাল এক্সপেন্স হিসাবে ব্যাংকের কাছে থেকে নিতে পারেন, ঠিক আছে। তো এই যে 90,000 টাকা আপনার নন ইনস্টিটিউশনাল খরচ হিসাবে হচ্ছে কি আপনি পেতে পারেন, এবং লোন নেবার সময় কোর্স ফি প্লাস নন ইনস্টিটিউশনাল যে খরচ সেটা যোগ করে কিন্তু আপনাকে লোনের জন্য আবেদন করতে হবে। কিন্তু আপনি চাইলে এই টাকাটা নিতেও পারেন, আবার না চাইলে নাও নিতে পারেন, কারণ এই টাকাটা নিলে পরে আপনার লোনের বোঝাটা কিন্তু বাড়বে। আপনি শুধু কোর্স ফির জন্য লোন নেন, ঠিক আছে, তাহলে লোনের যে বোঝা সেটা কমে গেল। থাকা খাওয়া বা অন্যান্য জিনিসের জন্য যদি আপনি লোন না নেন, তাহলে কিন্তু আপনার খরচ হচ্ছে গিয়ে অনেকটা বেঁচে গেল, ঠিক আছে। কিন্তু অনেকে তো পারে না, তো সেই কারণে তাদেরকেও সুযোগ দেওয়া হয়েছে যে কোর্স ফি হিসাবে লোন নিতে পারবে, সঙ্গে থাকা খাওয়া, বইপত্র কেনা, ল্যাপটপ কেনা বা কম্পিউটার কেনা বা অন্যান্য যে সামগ্রী কিনতে হবে যেগুলো ইনস্টিটিউশনের বাইরে যে খরচাগুলো আছে, সেই খরচার জন্য 30% পর্যন্ত ছাত্রছাত্রীরা লোন নিতে পারবে, মানে যে কোর্স ফি তার 30% যুক্ত করে সে টাকাটা নিতে পারবে। অর্থাৎ ধরুন যদি হচ্ছে কি কোর্স ফি 3 লক্ষ টাকা হয়, তাহলে এই 90,000 টাকা যোগ হবে তার সঙ্গে, তার মানে সে 3,90,000 টাকা লোন পাওয়ার যোগ্য। তাহলে এই 90,000 টাকা লোন যেটা আপনি এক্সট্রা নিচ্ছেন, এটা কিন্তু নন ইনস্টিটিউশনাল খরচ,
এটা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। যদি নেন তাহলে কিন্তু এর জন্য কিন্তু উপযুক্ত বিল বা রসিদ বা যে সমস্ত ডকুমেন্ট আছে এগুলো কিন্তু সময় সময় আপলোড করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। যদি এগুলো ঠিক মতো না করেন তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা দেখা দিতে পারে। একইভাবে লিভিং এক্সপেন্সের ক্ষেত্রেও হচ্ছে কি আপনি 20% এক্সট্রা টাকা আপনি নিতে পারেন। মানে আপনার যে কোর্স ফি আছে তার 20% খরচ হচ্ছে গিয়ে আপনি লিভিং এক্সপেন্স, থাকা খাওয়া ইত্যাদি পারপাস আপনি খরচা করতে পারেন এবং লোন অ্যামাউন্টের সাথে এটা হচ্ছে গিয়ে যোগ করা যাবে। মানে কোর্স ফি প্লাস নন ইনস্টিটিউশনাল এক্সপেন্স 30% প্লাস লিভিং এক্সপেন্স 20%, এগুলো সব যোগ করে হচ্ছে গিয়ে আপনি লোন নিতে পারেন। কিন্তু মনে রাখবেন, যত হচ্ছে কি আপনি এগুলোকে যুক্ত করবেন ততই কিন্তু আপনার লোন অ্যামাউন্টটা বাড়তে থাকবে, ফলে আপনার কিন্তু পরবর্তীকালে খরচা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তাই হচ্ছে গিয়ে নিজে এই যে নন ইনস্টিটিউশনাল যে খরচগুলো আছে এগুলো কিন্তু নিজের থেকে খরচা করাই ভালো, আর লিভিং এক্সপেন্স এগুলো নিজের থেকে খরচা করাই ভালো, এগুলো লোন না নেওয়াই উচিত। কিন্তু যদি কেউ না পারে তাহলে তো তাকে নিতেই হবে। তখন হচ্ছে গিয়ে সে 30% নন ইনস্টিটিউশনাল এক্সপেন্স হিসাবে সে ব্যাংকের কাছ থেকে লোন পেতে পারে, আবার লিভিং এক্সপেন্স হিসাবে 20% সে ব্যাংকের কাছ থেকে লোন হিসাবে পেতে পারে। তার মানে কোর্স ফি প্লাস নন ইনস্টিটিউশনাল এক্সপেন্স প্লাস লিভিং এক্সপেন্স এগুলো সব মিলেই আপনার লোন অ্যামাউন্টটা হবে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করুন, সকলকে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।